বন্ধুরা, আজকে আমরা ইতিহাস মেজন নিয়ে শুরু করব। তৃতীয় অধ্যায় এসিকিউ নিয়ে। অস্ট্রালোপিথেকাস কাদের বলা হয়? আফ্রিকায় ইথিওপিয়া অঞ্চলে প্রাপ্ত মানব প্রজাতিকে অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস নামে অভিহিত করা হয়েছে। পরবর্তীকালে আফ্রিকার বিভিন্ন স্থানে এদের অস্তিত্ব দেখা গেছে। এরা পাথর, পশুর হাড় থেকে শিংকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। হোমো হ্যাবিলিস কাদের বলা হতো? অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস প্রজাতির থেকে উদ্ভূত মানব প্রজাতিকে বলা হয় হোমো হ্যাবিলিস। এই প্রজাতি 20 থেকে 10 লক্ষ বছর পূর্ববর্তী সময়কালে বর্তমান ছিল। এদের দাঁতের গঠন, পায়ের তলায় হাড় প্রভৃতি সাথে মানুষের যথেষ্ট মিল রয়েছে। হোমো হ্যাবিলিস কথাটির অর্থ হলো দক্ষ মানুষ। হোমো ইরেক্টাস কাদের বলা হতো? হোমো ইরেক্টাস কথাটির অর্থ হলো দণ্ডায়মান মানুষ। হোমো হ্যাবিলিস থেকে উদ্ভূত মানব প্রজাতির বা হোমো স্যাপিয়েন্সের পূর্বসূরি বলা হয়। আফ্রিকা সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন স্থানে এই প্রজাতির অস্তিত্ব লক্ষ্য করা যায়। আউট অফ আফ্রিকা তত্ত্ব কী? আউট অফ আফ্রিকা বা আফ্রিকা থেকে উদ্ভূত তত্ত্বটি হলো বহু লক্ষ বছরের বিবর্তনের মাধ্যমে মানব প্রজাতির উদ্ভব হয়েছে। একদল ঐতিহাসিক মনে করেন মানুষের উদ্ভব হয়েছিল আফ্রিকা এবং এখান থেকে আদি মানুষেরা ইউরোপ ও এশিয়া অন্যত্র ছড়িয়ে পড়ে। এই ব্যাখ্যায় আউট অফ আফ্রিকা নামে পরিচিত। সিঙ্গেল অরিজিন তত্ত্বটি কী? হোম সেপিয়েন্স এর উদ্ভব সম্পর্কে বিজ্ঞানীদের মধ্যে দুটি মত প্রচলিত আছে। আফ্রিকা থেকে আদিম মানবের একটি প্রজাতি হোমো ইরেক্টাস ইউরোপে চলে আসে এবং সেই প্রজাতি থেকে আধুনিক মানুষের উদ্ভব হয়। অর্থাৎ আদিম মানুষের একটি প্রজাতি থেকে আধুনিক মানুষের উদ্ভব। তারা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ে। লুইস মর্গ্যান সমাজের ক্রমবিকাশের ধাপকে কিভাবে ব্যাখ্যা করেছেন? লুইস মর্গ্যান এনসিয়েন্ট সোসাইটি গ্রন্থে আদিম মানব সমাজের ক্রমবিকাশের ক্ষেত্রে 3টি স্তরের কথা বলেছেন। 1. বর্ণদশা, বর্বর দশা, সভ্য দশা। তিনি বলেছেন বর্ণদশায় মানুষের প্রধান জীবিকা ছিল ফলমূল সংগ্রহ করা। এই দশায় শব্দ উচ্চারণ করে মনের ভাব প্রকাশ করত এবং পরবর্তীকালে এরা শিকার ও হাতিয়ার তৈরি উপায়ে জোর দেয়। বর্বর দশায় কৃষিকাজে উদ্ভাবন ঘটে। এর সাথে সাথে ধাতুর আবিষ্কার ও লিপির ব্যবহার শেষে সভ্য দশায় কৃষি থেকে শিল্পের উত্তরণ ঘটে, নগরের পত্তন হয় এবং রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। আদিম সভ্যতায় কোন দুই সমাজ পরিলক্ষিত হয়? আদিম গোষ্ঠীগত সমাজ ব্যবস্থায় মানব জীবনে দুটি সমাজ পরিলক্ষিত হয়। 1 হচ্ছে পশুচারণ সমাজ, 2 হচ্ছে আদিম কৃষিভিত্তিক সমাজ। নোম কি? নোম হচ্ছে আফ্রিকা মহাদেশে প্রথমে মানুষ যেভাবে সংবদ্ধভাবে বাস করত তাদের বলা হতো নোম। পরবর্তী পর্যায়ে নোম সংগঠন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের উৎপত্তি হয়। অস্ট্রালোপিথেকাস ট্রান্সভ্যালেন্সিস বা প্লেসিয়ানথ্রপাস ট্রান্সভ্যালেন্সিস কি? মিউজিয়ামের অধিকর্তা ডক্টর রবার্ট ব্রুস 1936 সালে জোহানেসবার্গ থেকে 30 মাইল দক্ষিণে বিভিন্ন গুহায় অনুসন্ধান চালিয়ে আফ্রিকার প্রাগৈতিহাসিক মানুষের কিছু জীবাশ্ম আবিষ্কার করেন। খুলির চোয়াল, এটি অস্ট্রালোপিথেকাসের সমগোত্রীয় হলেও ব্রুস এর নাম দেন অস্ট্রালোপিথেকাস ট্রান্সভ্যালেন্সিস। পরে এর নাম দেওয়া হয় প্লেসিয়ানথ্রোপাস ট্রান্সভ্যালেন্সিস। প্যারানথ্রোপাস রোবাস্টাস কি? আফ্রিকার ট্রান্সভাল প্রদেশের ক্রোমোডাল গ্রামে টারব্রান্ড গ্রেট নামে একটি বালক পাহাড় থেকে একটি জীবাশ্ম পান। রবার্ট ব্রুস এই জীবাশ্মের সন্ধান করে তার নাম দেন প্যারানথ্রোপাস রোবাটাস। এগুলি অস্ট্রালোপিথেকাসের প্রজাতি বলে চিহ্নিত করা হয়। জিনজানথ্রোপাস বৈসেই কি? আফ্রিকার আদি মানব সন্ধান পর্বে অস্ট্রালোপিথেকাসের চেয়ে উন্নত প্রজাতির নিদর্শন পাওয়া গেছে লুই মেরি লিকি ও জোনাথান লিকির আবিষ্কার থেকে। 1960 সালে পূর্ব আফ্রিকার ওল্ডুভাইতে এরা যে মস্তিষ্কের নিদর্শন পান সেগুলো অস্ট্রালোপিথেকাসের তুলনায় বড়। ডক্টর লিকি এর নাম দেন জিনজানথ্রোপাস বৈসেই।
যেহেতু পূর্ব আফ্রিকার প্রাচীন নাম ছিল জিজ, তাই এই রূপ নামকরণ করা হয়। লিকি দম্পতি একে হোমো হ্যাবিলিস প্রজাতি বলে চিহ্নিত করেছেন। প্রাচীন আফ্রিকায় হোমো হ্যাবিলিসের বৈশিষ্ট্য কী ছিল? সাধারণত 18 থেকে 20 বছর আগে পৃথিবীতে হোমো হ্যাবিলিসের আবির্ভাব বলে চিহ্নিত করা হয়। হোমো হ্যাবিলিসের মস্তিষ্কের গড় আয়তন 775 ঘন সেন্টিমিটার, মুখমণ্ডল ছোট ও লম্বাটে, উচ্চতা 160 সেমি এবং ওজন গড়ে 50 কেজির মতো, দাঁতের সারি ইউ আকৃতির মতো যা অনেকটাই আধুনিক মানুষের মতো। হোমো হ্যাবিলিস স্থূল পাথরের হাতিয়ার দ্বারা শিকার করত। আফ্রিকার ইতিহাসে হোমো ইরেক্টাসের কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? হোমো হ্যাবিলিসের পরবর্তী মানব প্রজাতি হোমো ইরেক্টাস নামে পরিচিত। 18 লক্ষ থেকে 8 লক্ষ বছর ব্যাপী এই প্রজাতি বিদ্যমান ছিল। এই সময়ে আবহাওয়ায় পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটলে মানুষ ও অন্যান্য প্রাণীর অভিযোজন ও অভিপ্রণয়ন ওপর প্রভাব ফেলে মানুষের স্থানান্তরে গমন ঘটে। শিকার ও খাদ্যের সন্ধানে হাতিয়ার পরিবর্তন ঘটে। হাতিয়ার তৈরি কৌশল, শিকার পদ্ধতি, সংকেত বুঝতে পারা ও সামাজিক রীতির বিকাশ ঘটে। এর থেকে পরবর্তীকালে আইনিক মানব প্রজাতি হোমো সেপিয়েন্সের আবির্ভাব ঘটে। প্রাচীন আফ্রিকাতে বিকশিত 4টি সভ্যতার নাম লেখো। মিশরীয় সভ্যতা, কুশ সভ্যতা, অক্সাম সভ্যতা, ঘানা সভ্যতা। মিশরীয় সভ্যতা হচ্ছে খ্রিস্টপূর্ব 5000 থেকে 525 কুশ সভ্যতা খ্রিস্টপূর্ব 10,070 থেকে 300 খ্রিস্টাব্দ, অক্সাম সভ্যতা খ্রিস্টপূর্ব 400 থেকে 940 খ্রিস্টাব্দ, ঘানা সভ্যতা 300 খ্রিস্টাব্দ থেকে 1100 খ্রিস্টাব্দ। গোত্রভিত্তিক সমাজ বলতে কী বোঝো? প্রাচীন আফ্রিকায় মহাদেশে অসংখ্য গোত্র বিদ্যমান ছিল। প্রতিটি গোত্রের নিজস্ব আচার আচরণ, রীতিনীতি, নিয়মকানুন, ধর্ম ও সংস্কৃতি ছিল। এর ফলে একটি একটি গোষ্ঠী গোত্রভিত্তিক রীতিনীতি মেনে চলত। ফলে এই পৃথক পৃথক গোত্রকে কেন্দ্র করে বৃহত্তর আফ্রিকা মহাদেশে নিজ নিজ গোষ্ঠী শাসন ও রীতিনীতি ফলে সমগ্র আফ্রিকায় একটি বৃহত্তর রাষ্ট্র গড়ে ওঠেনি। এই সমাজ ব্যবস্থাকে গোত্রভিত্তিক সমাজ বলা হয়ে থাকে। বান্টু সংস্কৃতি সম্পর্কে কী জানো? আধুনিক কেনিয়া ও তানজানিয়া উপকূলে বান্টু ভাষাভাষী মানুষেরা এক বিশেষ সংস্কৃতি গড়ে তুলেছিল, যা বান্টু সংস্কৃতি নামে পরিচিত। এরা মূলত বাণিজ্য করে নিজেদের সমৃদ্ধ করে। এরা আরব, ভারত প্রভৃতি দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল। কুশ সভ্যতা সম্পর্কে আলোচনা করো। খ্রিস্টপূর্ব 10,700 থেকে 70 থেকে 300 খ্রিস্টাব্দের মধ্যে কুশ সভ্যতার বিকাশ ও পতন লক্ষ্য করা যায়। এই কুশ সভ্যতা বিকাশ লাভ করেছিল মিশরীয় সভ্যতার দক্ষিণে। এই সভ্যতার মানুষ যুদ্ধক্ষেত্রে পারদর্শী ছিল। এরা তীর ধনুক ব্যবহার যথেষ্ট দক্ষতা অর্জন করেছিল। কৃষি নির্ভর এই সভ্যতার মূল উৎপাদিত ফসল হলো তুলা, গম এবং বার্লি। এই সভ্যতার রানীরা শাসন পরিচালনার দায়িত্ব নিতেন। অক্সাম সভ্যতা সম্পর্কে কী জানো? অক্সাম সভ্যতা সম্পর্কে হচ্ছে খ্রিস্টপূর্ব 400 থেকে 940 খ্রিস্টাব্দে অক্সাম সভ্যতাটি গড়ে উঠেছিল লোহিত সাগরের তীরে। সমসাময়িক আরব, ভারত অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য চলত এই সভ্যতার মানুষদের। মূলত সামুদ্রিক বাণিজ্যকে কেন্দ্র করে এই সভ্যতা বিকশিত হওয়ায় এই সভ্যতার মানুষদের মধ্যে মিশ্র সংস্কৃতি গড়ে উঠেছিল। বিভিন্ন দেশের মানুষ বাণিজ্যিক প্রয়োজনে এখানে বসবাস করত। ধাতু শিল্পে আফ্রিকানদের অবদান আলোচনা করো। অতি প্রাচীনকাল থেকে আফ্রিকান গোষ্ঠী উন্নত মানের ধাতব বিদ্যার দক্ষতা অর্জন করেছিল। জানা যায় আফ্রিকানরা প্রথম শক্তি চালিত চুল্লিতে কার্বনযুক্ত ইস্পাত তৈরি করতে সক্ষম হয়েছিল। এছাড়া তারা সোনা, তামা, ব্রোঞ্জের ব্যাপক ব্যবহার করতে সক্ষম হয়েছিল। তবে এর পেছনে মূল কারণ ছিল আফ্রিকার বিভিন্ন স্থানে প্রচুর ধাতব খনির উপস্থিতি ছিল। এই সব ধাতু দিয়ে তারা কৃষিকাজের জন্য ফলা, শিকারের জন্য লোহা তৈরি, ফলা কাস্তে, যুদ্ধের জন্য তরোয়ারি সহ অন্যান্য পাত্র নির্মাণ করতে সক্ষম হয়েছিল। ভূমধ্য সাগরীয় অঞ্চলের বিভিন্ন সভ্যতা ওপর কুশাইটদের প্রভাব আলোচনা করো। কুশাইটরা ভূমধ্যসাগরীয় অঞ্চলে অসংখ্য সভ্যতার ওপর চিরস্থায়ী স্বাক্ষর রেখেছে। খ্রিস্টপূর্ব 5ম থেকে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাইপ্রাস থেকে ইটালীয় উপদ্বীপে
ইকুরিডিয়া পর্যন্ত ভূখণ্ডে ফুলদানি, দেওয়াল চিত্র এবং প্রতিকৃতি ও মূর্তি তৈরির ক্ষেত্রে কুশিতীয় প্রভাব লক্ষ্য করা যায়। তারা ছিল খেলোয়াড়, নর্তক,